আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র, নগদ অর্থ তুলে দিলেন প্রধানমন্ত্রী। ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে ডিবি। টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। জনমনে স্বস্তি। বন্ধ থাকছে ফেসবুক, টিকটক সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম। এবং রাজধানীতে আজ ১১ ঘন্টার শিথিল কারফিউ। পুরনো চেহারায় ফিরেছে ঢাকা। জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এই সহায়তা দেন তিনি। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন। বলেন, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষরাই এসবের সুবিধা পেত। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা গণভবনে আসেন। এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখা যায় অশ্রু সজল হতে। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। মায়াভরা বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বঙ্গবন্ধু কন্যা। নিজের কষ্ট ব্যক্ত করে নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সরকার প্রধান। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি, ৬ বছর আসতে দেয়নি আমাকে। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আন্দোলনকে কেন্দ্র করে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আর এটুকু মনে করবেন, আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে, মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা সরকার প্রধান শেখ হাসিনা। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন ব্যথা ভোলান না, সেটা আমি জানি। তারপরেও আল্লাহ আপনাদের সর্বদিক, সেটা আমি চাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের
আশ্বাস দেন শেখ হাসিনা। গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওছোয়া ডি চিনচিক্রু গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব উন্নয়নের প্রতীক যা জনগণকে সুবিধা দিয়েছিল সেগুলো ধ্বংসের শিকার হয়েছে। এ সময় স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করে বলেন, এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন বলেই নিরাপত্তার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 15 জুলাইয়ের পর থেকে বদলে যায় কোটা আন্দোলনের প্রেক্ষাপট। সারা দেশে শুরু হয় নাশকতা ও সহিংসতা। বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সহিংসতা থামাতে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, র্যাব ও পরে 19 জুলাই মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। জারি করা হয় কারফিউ। প্রায় 7 দিন ধরে চলা সেই সহিংসতায় হতাহত হয় অনেক মানুষ। তবে মৃত্যুর সংখ্যা নিয়ে ছিল না সুস্পষ্ট কোনো বক্তব্য। এই সুযোগে ছড়ানো হয় গুজব। মৃত্যুর সংখ্যাটা এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমবারের মতো জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরো 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লেথাল উইপেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। কোটার সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই তাদের হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই তাদের ছেড়ে দেওয়া হবে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ। দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ডিবি হেফাজতে আন্দোলনে উস্কানিদাতাদের নাম জানাচ্ছেন সমন্বয়করা। সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা সহ সারা দেশে এ পর্যন্ত 736টি মামলা হয়েছে। নুসরাত শারমিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন থেকে পুলিশের ওপর হামলা সহ সরকারি নানা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। লুট করা হয় মেট্রো স্টেশন ও সেতু ভবন। এমন সহিংসতায় সারা দেশে এখন পর্যন্ত 700-র বেশি মামলা করা হয়েছে, আর গ্রেপ্তার করা হয়েছে 9000-এরও বেশি আসামিকে।
এর মধ্যে ঢাকায় মামলা হয় 229টি। সবশেষ মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। রোববার সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেট্রো স্টেশনে হামলা চালায় আসামিরা, যার নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল নেতা আবু হান্নান, নীরব ও হাবিবুর রহমান। নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তার যে 2 নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এদিকে গেল কদিনে আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সমন্বয়কদের ব্যবহার করে বিএনপি জামায়াত যেন আবারও নাশকতা করতে না পারে সে নিরাপত্তা দিতেই তাদের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে যারা সহিংসতা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোয়েন্দা প্রধান। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে। তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কোটা আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক অশুভ শক্তি দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। কারোর প্ররোচনায় বিদেশিদের বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে ধ্বংসলীলা দেখার আহ্বান জানান ওবায়দুল কাদের। রাকিব হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, লন্ডনে বসে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে তারেক রহমান। এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এরা বিষধর সাপ, যে কোনো সময় আবার ছবল মারতে পারে। কোটা আন্দোলনের আড়ালে থেকে তাদের একটা দীর্ঘ প্রস্তুতি ছিল। সুপরিকল্পিতভাবে সারা দেশ থেকে জামাত, ছাত্র শিবিরের জঙ্গি, বিএনপি ক্যাডার তাদের নিয়ে তারা সুযোগের অপেক্ষায় ছিল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে এখন প্রকাশ্যে দেশের বিরোধিতায় নেমেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী। তিনিও আজকে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। কারফিউ জারি না হলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা 10 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে 4G সেবা। বিকেল 3টা থেকে সারা দেশে সেবা চালু করা হয়। এতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে। আবু সাইদপুর রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে দীর্ঘ 10 দিন ধরে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা কার্যক্রম।
আর এর ফলে 13 কোটির বেশি গ্রাহক বঞ্চিত ছিল মোবাইল ইন্টারনেট সেবা থেকে, যার কারণে স্থবির হয়ে পড়ে স্বাভাবিক অনলাইন যোগাযোগ কার্যক্রম। তবে বিকেল 3টা থেকে আবারও মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় সব বয়সের মানুষের চোখ এখন মুঠোফোনে। সবকিছু আবার ইজিলি ইউজ করতে পারবো, স্মুথলি সবকিছু কাজ করতে পারবো। অনলাইনে ঢোকার পরে দেখলাম নেট আসছে এবং একটা স্বস্তি ফিরে আসছে। ঠিক আছে, সরকার যেন নেটটা সবসময় চালু রাখে, আমরা যেন আমাদের পরিবার, বাপ মা, ভাই বোন সকলের জন্য সকলের সাথে যোগাযোগ করতে পারি। এতদিন বন্ধ ছিল ইন্টারনেটটা, এই কারণে আমরা অনেক ভোগান্তিতে পড়ছিলাম। বাইরে আমার বড় ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারছি, আমার খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আর কি। দীর্ঘদিন পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় স্বস্তিতে সাধারণ মানুষ নিচ্ছেন দেশ বিদেশের খবরাখবর। তবে ধীরগতির অভিযোগ রয়েছে অনেকেরই। যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়েছে আমার, নেট কপি উঠানো যাচ্ছে না, অনেক হ্যাসেল হচ্ছে, তারপর নোটিশও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, নেট তো স্লো খুব। আর এদিকে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক বন্ধ রয়েছে। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। এর আগে সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, বিকেল 3টায় সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। এদিকে মোবাইল ইন্টারনেট ফিরলেও আপাতত বন্ধই থাকছে ফেসবুক, টিকটক সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম। আমেনা হেরির রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সহ নানা নৈরাজ্যে টানা 10 দিন বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ায় দ্রুত গ্রাহকদের ইন্টারনেট দিতে দেশের 4 মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিদের সাথে সকালে বিটিআরসি ভবনে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউব ব্যবহারে সমস্যায় পড়বে কিনা গ্রাহকরা, এমন প্রশ্নেরও জবাব দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বললেও কার্যকর পদক্ষেপ নেয়নি তারা। এ নিয়ে ব্যাখ্যা করতে 31 জুলাই সবাইকে ডাকা হয়েছে। সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জারি করা কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল থাকে কারফিউ, ফলে প্রাণ ফিরতে শুরু করেছে চিরচেনা রাজধানীতে। খুলছে দোকানপাট, কাজে বেরিয়েছে সাধারণ মানুষ। জনমনে অস্বস্তি যেমন কমছে তেমনি বেড়েছে কর্মব্যস্ততা। তবে মেট্রো রেল বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। নুসরাত শারমিনের আরও একটি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার পর ধীরে ধীরে কর্মমুখর হয়ে উঠছে রাজধানী ঢাকা। রবিবার 11 ঘন্টা কারফিউ শিথিল থাকায় বেড়েছে যান চলাচল, প্রাণ ফিরেছে চিরচেনা রাজধানীর। অন্য দিনগুলোর তুলনায় এদিন যানবাহনের চাপ ছিল বেশি। বেশিরভাগ স্থানে যানজট তৈরি হতে দেখা গেছে। দ্রুতই কারফিউ একেবারে উঠিয়ে দেশকে আবারও সচল করার অনুরোধ সাধারণ মানুষের। এতদিন রিক্সা চালাই একটা মনের ভিতরে ভয় ছিল, গাড়ি লিয়ে বাড়ি লো দাদা একদাতে বাড়িয়েছে আর বাড়িটা বাসায় চলে গেছে। এখন মোটামুটি ভালোই লাগে। দেশের জন্য ক্ষতিকর না, কারফিউটা অবশ্যই উঠে দেওয়া উচিত। সমস্যার সমাধানটাই সবচেয়ে বেটার। ভীতি কাটিয়ে খুলতে শুরু করেছে শপিং মলগুলো, তবে কারফিউ থাকায় এখনো তেমন জমে ওঠেনি বেচাকেনা। আগে থেকে কাস্টমার নাই, যখন এই গ্যাঞ্জামটা শুরু হইলো মানুষ তো আতঙ্কে বাসা থেকে বের হতে পারতেছে না। যাও টুকটাক মানুষ আসবে, এখন একটু খুলছি মার্কেটটা, সবাই আসতেছে, কিন্তু কারফিউ যখন 5টা বাজে দিয়ে দেয় তখন থেকে আর কাস্টমার আসে না। কাস্টমার খুবই কম মার্কেটে, অনেক ক্ষয়ক্ষতি, এক সপ্তাহে আমাদের অনেক লস হবে।
এটা উঠাতে আমাদের 2-1 মাস লেগে যাবে। অন্যদিকে ঢাকার যাতায়াতের সহজ মাধ্যম মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। দ্রুতই এ সমস্যা সমাধানের দাবি তাদের। মেট্রো থাকাকালীনে আমাদের অনেক সুবিধা ছিল, আমরা অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পেরেছি, কিন্তু এখন আসলে আমাদের মেট্রোটা পুড়িয়ে দেওয়াতে আমরা মেট্রোতে চলাচল করতে পারছি না। এখন মেট্রো বন্ধ থাকাতে এখন আমার এই লোকাল বাসে আসতে লাগে মিনিমাম 35 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা। ঢাকা শহর তো জ্যামের শহর, সেক্ষেত্রে ভোগান্তি যেটা হচ্ছে সকালবেলা খুবই আসলে কষ্টদায়ক এবং পীড়াদায়ক। কারফিউ শিথিল থাকার সময় প্রতিনিয়ত বাড়ছে বলে ভয় কমতে শুরু করেছে জনমনে। তবে দেশকে পুনরায় আগের রূপে ফেরাতে কারফিউ তুলে দেওয়ার জোর দাবি সাধারণ মানুষের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কোটা আন্দোলন নিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে না পারায় সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। জাপা মহাসচিব বলেন, সহিংসতাকারীদের ধরতে চিরুনি অভিযানের নামে বাণিজ্য চলছে, তাই সরকারের উচিত প্রকৃত দোষীকেই আইনের আওতায় আনা। চলমান পরিস্থিতি নিয়ে দলের কর্মপরিকল্পনা প্রণয়নে যৌথ সভা শেষে এসব কথা জানান জাপা মহাসচিব। সভায় ছাত্র হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ বিভিন্ন দাবি তোলে জাতীয় পার্টি। সরকার এই সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণে সরকার এগুলির আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত আক্তার, 4 বছরের কন্যা ফারিয়া আক্তার ও 2 বছরের কন্যা ফাহিমা আক্তার। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।